রাজপ্রতাপের ঠেকে আপনাদের স্বাগতম। এই মাসে আপনাদের জন্য থাকতে চলেছে তারানাথ তান্ত্রিকের গল্পের বিশেষ আকর্ষণ আবার পাসাংমারা। জুন মাসে আমরা শুরু করতে চলেছি প্রজেক্ট পাসিং শো সিজন 6 এবং এই এপ্রিল ও মে মাস জুড়ে থাকবে ঠাকুর মশায়ের ওপরে রচিত আমার লেখা কিছু উপন্যাস ও বড় গল্প। আজকের নিবেদনটি আপনারা পূর্বে অনুষ্ঠিত হতে শুনে থাকতে পারেন। এই গল্পটির সঙ্গে আমার লেখক জীবনের সূত্রপাত হয়েছিল আজ থেকে 3 বছর আগে। রাজপ্রতাপের ঠেকের নতুন শ্রোতারা আশা করি গল্পটিকে পছন্দ করবেন। তাছাড়াও আমাদের চ্যানেলের নতুন গল্প রুদ্রগড়ের রঘু ডাকাত প্রকাশিত হয়েছে, আপনারা সেই গল্পটিও শুনে দেখতে পারেন। আপনাদের ভালোবাসা ও অভিনন্দন নিয়ে শুরু করতে চলেছি প্রজেক্ট পাসিং শো এর সিজন 10 পর্যন্ত পরিকল্পনা ও পটভূমির প্রস্তুতি। আশা করি এই 2025 সালের মধ্যেই আমরা প্রজেক্ট পাসিং শো এর সিজন 8 পর্যন্ত পৌঁছে যেতে পারব। বাকিটা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের মতামতের ওপর। আপাতত শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন চণ্ডীরামপুরের ভুতুরে ডোবা। আমরা আর কতদিন এই অত্যাচার সহ্য করব? জমিদার বাবু এই কাজটা একদম ঠিক করতেছেন না। এর একটা বিহিত আমাদের করতেই হবে, না হলে যে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ঠিকই বলেছ বলাই, এইরকম চলতে থাকলে আমরা তো না খেয়ে দিবে মরি যাব, কিন্তু তার বিরুদ্ধে কি কথা বলবে আর বললে তার পরিণতি যে কি তা তো তুমিও জানো ভাই। কে কথা বলবে মানে? আমরা বলবো, আর তোমরা যদি কেউ যেতে না চাও তবে আমি একাই গিয়ে বলবো। আমি এই জমায়েতের থেকে খানিকটা দূরে এক অসত্য গাছের নিচে দাঁড়িয়েছিলাম, কাজেই এই অজ্ঞাত প্রতিবাদমূলক সমালোচনাগুলি আমি স্পষ্ট শুনতে পেলাম। খানিক বাদেই গ্রামের লোকজন গজগজ করতে করতে বোধহয় যে যার বাড়িতেই চলে গেল। গ্রামটার নাম জোড়াকালীতলা। ঘনবসতি নেই, বাড়িঘরের পরিমাণ হাতে গোনা যায়। সেদিন রাতটা আমি সেই অসত্য গাছের নিচেই কাটাবো ঠিক করেছি। রাত তখন কটা হবে জানি না। পাতলা ঘুম কেটে গেল অনতি দূরের কিছু সমবেত আর্তনাদের শব্দে। আমি চমকে উঠে বসলাম। শব্দ লক্ষ্য করে তাকিয়ে দেখি হাতে মশাল নিয়ে কয়েকটা লোক ছুটতে ছুটতে পশ্চিমের জঙ্গলের দিকে হারিয়ে গেল। আমি কৌতূহল বশত যেদিকটায় অসংলগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেদিকটায় এগিয়ে গেলাম। পৌঁছে দেখলাম যে কর্মকাণ্ডকে কেন্দ্র করে মানুষের এই জমায়েত এবং উচ্ছৃঙ্খলতা, তা একটি জলজ্যান্ত মানুষের দগ্ধ ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ। আমার পাশের একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ভাই এসব কি করে হলো? কে ইনি? উত্তরদাতা একবার আমার দিকে তাকিয়ে আবার পূর্বস্থানে দৃষ্টি রাখল, তারপর বলল, ইনি আমাদের বলাইদা, সুস্থ সবল একজন সৎ মানুষ, গ্রামের প্রত্যেকের জন্য কত ভাবে। এমন মানুষেরও কি শত্রু থাকতে পারে বলুন? আমি কোনো উত্তর দিলাম না। কি বা বলবো? সমবেদনা জ্ঞাপন করে ফিরে এলাম অসত্য গাছের নিচে। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম চণ্ডীরামপুরের উদ্দেশ্যে। মনটা বিশেষ ভালো ছিল না। নেহাত সে গ্রামে এক অষ্টম প্রহরকে কেন্দ্র করে কিছু সাধু সমাগম হবে এ খবর জেনেছিলাম, বিধায় না গিয়ে আর থাকতে পারিনি। সদ্গুরুর সন্ধানে এমন প্রত্যয়ী হয়ে উঠেছিলাম যে কোনো মায়া মমতা, কোনো মন খারাপ আমার পা দুটোকে থামিয়ে রাখতে পারত না সে সময়। যদিও সে মন খারাপ চণ্ডীরামপুরের কীর্তনতলায় পৌঁছেই মুছে যেতে শুরু করলো স্মৃতিপট থেকে। সে এক অসম্ভব গৌরবময় দৃষ্টান্ত। গ্রামবাসীরা কি পরম তৃপ্তিতেই না পূর্বে আগত সাধু সন্ন্যাসীদের ক্ষুধা নিবারণ করছে। যাই হোক,
সেখানে টানা 4 দিন ধরে নাম গান সাধন ভজন ইত্যাদি নানাবিধ শাস্ত্রীয় ক্রিয়াকলাপের সাথে যুক্ত থেকে আমি রামজয়পুরের পথ ধরলাম। বাড়ি আমায় সে সময় মাঝে মাঝেই ডাকত। টানা মাসের পর মাস আমি কখনোই গৃহত্যাগী হয়ে থাকিনি। এরপর জীবনে কত পালাবদল ঘটল আমার। মাধব ঘোষালের বাড়ির থেকে বেতাল তাড়ানোর ঘটনা, বল্লভপুরের জলপিশাচ, আরও কত অপার্থিব জিনিস দিয়ে অভিজ্ঞতার পুঁটলি পরিপূর্ণ হলো। সেসব ঘটনা তো তোমাদের কিছু কিছু বলেছি। তবে অতীতে ফেলে আসা কোনো এক মিলিয়মান স্মৃতি যে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে আমার চোখের সামনে ফুটে উঠবে তা কোনোদিনও কল্পনাও করিনি। তো সেদিন দুপুরে মায়ের হাতে তৈরি শাপলা ফুলের বড়া দিয়ে পরম তৃপ্তিতে পান্তা খাবার পর যখন দেউড়ির চাতালে এসে বসেছি, তখনই ছোট কাকার ঘরের থেকে তার বন্ধু নিমাই মণ্ডলের উত্তেজিত বাক্যালাপ শুনতে পেলুম। সে বলছে, আর বলো না, আমার শ্বশুর বাড়ি জোড়াকালীতলায় এক অলৌকিক ঘটনা ঘটেছে বুঝলে। শ্রাবণের এই অসহ্য বৃষ্টির জন্য আমরা সবাই অস্থির হয়ে উঠেছি। বাড়ির উঠোনে পা দেওয়ার জো নেই। সেখানে ও গ্রামে নাকি কোনো খালে বিলে জলাশয়ে এমনকি কুয়োতে জল দাঁড়াচ্ছে না। সে কি বলবো ভায়া, চাষবাসের কথা তো বাদই দাও, খাবার জলটুকু পর্যন্ত নাকি পাশের গ্রাম থেকে সংগ্রহ করে আনতে হচ্ছে। সে এক কি বিধিখিচ্ছিরি কাণ্ড। কথাটা শুনতে পেয়ে আমি প্রথমত প্রচণ্ড অবাক হলাম। একই সঙ্গে আমার চেতনা আমায় কৌতূহলী করে তুলল গ্রামটির নামের কারণে। মনে পড়ে গেল আমার এই গ্রামটি তো আমার চেনা। বছর 3 পরেও আমার মুছে যাওয়া স্মৃতি মুহূর্তেই ঝলসে উঠল চোখের সামনে। উপস্থিত বুদ্ধি বাল্য বয়স থেকেই আমার সক্রিয়, এজন্যই কোনো সিদ্ধান্ত নিতে আমার সময় খুব একটা অপচয় হয় না। আমি তৎক্ষণাৎ কাউকে না জানিয়েই জোড়াকালীতলার উদ্দেশ্যে রওনা হলাম। তবে এবার কিন্তু মনের আত্মবিশ্বাস অনেক বেশি সজীব, কারণ আগের বার আমি ছিলাম সে গ্রামের একজন আগন্তুক। তবে এবার কিন্তু আর তা নয়। আমার পরিচয় একটাই, আমি নিমাই মণ্ডলের ভাইপো, অর্থাৎ সে এই গ্রামের জামাই হওয়ায় আমি এই গ্রামের আত্মীয়। তখন কি বলবো, মনটা তখন খুব ছো করতো। দূরের কোনো গ্রামে জাদু খেলা হলে বা কোনো ভণ্ড ব্যবসায়ী তান্ত্রিক শূন্যে হাত ছুঁড়ে সন্দেশ রসগোল্লা আনছে, এসব শুনলে ছুটে চলে যেতাম সেখানে। তবে সে না হয় গেল ভেলকির কথা। এত বড় একটা অপ্রাকৃতিক ঘটনা ঘটেছে শুনে কি আর নিজেকে আটকে রাখা যায় বলো তো? তবে যতটুকু আশা করেছিলাম পৌঁছে দেখি অবস্থা তার চেয়েও বেশি সমীচীন। যেখানে অশ্বত্থ গাছের তলায় আমি সেবার এক রাত কাটিয়েছিলাম, তার পেছনেই এক মস্ত বড় ঝিল ছিল। সে ঝিলের পরিস্থিতি দেখলে মনে হয় কেউ কোনো করুণ বাস্তবতার শিকার হয়ে সে তার জল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে বুক ফাটিয়ে জনজীবনকে তার ব্যাকুলতা বোঝানোর চেষ্টা করছে। কি করুণ সে দৃশ্য! ঝিলের জলে জন্মানো ঘাস জমিগুলি পর্যন্ত তার সদা শ্যামল বর্ণকে হারিয়ে ফেলে ফ্যাকাশে মরণাপন্ন হয়ে কোনো রকমে বেঁচে আছে। পাথর দৃষ্টিতে তাকিয়ে সে বিস্ময়কর দৃষ্টান্ত দেখছি। এমন সময় পেছন থেকে আমায় কেউ ডাকলো, ছাতিমতলায় জল আনতে যাবে নাকি গো? আমি সম্বিত ফিরে পেয়ে পিছনে তাকালাম। দেখলাম একজন মাঝবয়সী লোক, বয়স কত হবে আন্দাজ করতে পারলাম না, হাসি মুখে আমার দিকে চেয়ে আছে। তার মুখটা আমার মানসিক এবং গ্রামের প্রাকৃতিক পরিবেশের সাথে মোটেই খাপ খায় না। বরং তার রহস্যময় হাসি দেখলে মনে হয় গ্রামের এই করুণ পরিস্থিতি হওয়া সত্ত্বেও তার তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। বললাম, জল
না না, আপনি যান। লোকটি উত্তরে একটা অবাক করা কথা বলল। ভূস্বামী বিপদ টানলো বলেই আজ সমস্ত পুষ্করিণী শুকনো হয়ে গেছে। মাটির মালিকের গায়ে কলঙ্ক লেগেছে, সে অভিশাপ পেয়েছে। কিভাবে মানুষজন বাঁচবে বলো দেখি? যাক, আমি যাই। বলে লোকটি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে গেল। একবারের জন্য মনে হয়েছিল লোকটি হয়তো পাগল, নইলে এমন ভাবলেশহীন মুখে এসব কোন তত্ত্ব কথা বলে গেলেন উনি। যার মাথা মুন্ডু আমি সে সময় কিছুই বুঝতে পারলাম না। আমি এসব ভাবতে ভাবতে গ্রামের পথে এগোলাম। গাছপালাগুলোও থমথমে ও মরণাপন্ন হয়ে নিজেদের মৃত্যুর প্রহর গুনছে বলে মনে হয়। আমি এক গৃহস্থ বাড়িতে প্রবেশ করে নিমাই মণ্ডলের শ্বশুর বাড়ির ঠিকানা নিয়ে নিলাম। তারপর আরও মিনিট 10 হেঁটে পৌঁছালাম আমার গন্তব্যে। একজন বছর 25 কি 26-এর যুবক বাইরে বসে নারকেলের পাতা চাচ্ছিল। আমায় দেখে এগিয়ে এসে বলল, এই সময় ভিক্ষা চাইতে এসেছেন বাবা? আমাদের গ্রামে মড়ক লাগতে আর বেশি দিন বাকি নেই। আমি তাকে বুঝিয়ে বললাম যে আমি ভিক্ষা করতে আসিনি এবং তাদের গ্রামের বর্তমান অবস্থার ব্যাপারে আমি সম্পূর্ণ অবগত। যুবক আমায় নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিল দেখে আমি নিজেই পুটলি নামিয়ে মাটির বারান্দার উপরে বসে পড়লাম। বললাম, আচ্ছা, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আমায় একটু বলতে পারবে এসব কবে থেকে হচ্ছে আর কেন হচ্ছে? কারণ কি বুঝতে পারছো কিছু? যুবকের অশান্ত মুখ আমার প্রশ্নে চিন্তায় ঢলে পড়ল। সে পুনরায় আমার পাশে বসে বলল, জানি না ঠাকুরমশাই, এমন অনাথ সৃষ্টি কারণ কি, তবে আমার মনে হয় শনিদেবের প্রখর দৃষ্টি পড়েছে আমাদের এই জোড়াকালী তলার উপর। কি করে যে বাঁচবো আমরা, আপনি বলুন ঠাকুরমশাই। আমি বারান্দায় বসে গ্রামের ওপরে আটকে থাকা কালো আকাশের দিকে তাকিয়ে রইলাম এক দৃষ্টিতে। শ্রাবণের দম লাগা কালো আকাশের মেঘ এখানে থমথমে পাহাড়ের মতন স্থির হয়ে রয়েছে। ভালো করে দেখলেই মনে হয় কোনো অপার্থিব অদৃশ্য দুর্ভাগ্যের দেবতা সে মেঘের আড়াল দিয়ে চেয়ে মানুষের দুর্গতি দেখে মিটিমিটি হাসছে। যে যুবকের সাথে কথা হচ্ছে সে হলো মণ্ডল মশাইয়ের শালা। সে একাই থাকে বাড়িতে, বাবা মা মারা গেছে বছর 7 হয়েছে। জামাইবাবুর নামে তার মুখে ছেঁড়া ছেঁড়া গুণগান শুনতে পেলুম। আরও একটি ঘটনা দেখে মনের রুক্ষ প্রান্তরের ফাটল একটু হলেও বেড়ে গেল। দেখলাম ছেলেটি একটি ছোট্ট বাটিতে করে জল নিয়ে তাতে একটা ছেঁড়া ন্যাকড়া ভিজিয়ে মুখ হাত পা ডলছে। আসলেই কষ্টকর। যে জিনিসটাকে ছোটবেলার থেকে জীবনের সমার্থক ভেবে এসেছি তার অনুপস্থিতিতে কি ভয়ঙ্কর রূপ হতে পারে তাও প্রত্যক্ষ করলাম। খানিক বাদে যুবক জামা কাপড় বদলে বারান্দায় এসে বলল, একটু জমিদার বাবুর বৈঠকে যেতে হবে, উনি গ্রামবাসীদের ডেকেছেন সেখানে। আপনিও যাবেন? যাওয়ার ইচ্ছে কিঞ্চিত মাত্র ছিল না। কেবলমাত্র এই ছুতোয় গ্রামের বাকি পরিস্থিতি দেখা এবং আরও কিছু মানুষের অবস্থার ব্যাপারে জানা যাবে বলেই পুটলি নিয়ে উঠে দাঁড়ালাম। জমিদার হরমূর্তি মিত্তিরের মুখে শুনলাম এক নিষ্ঠুর বুলি, শুনুন সকলে, গ্রামে জলের অভাবে যে হাহাকার লেগেছে আমি তার জন্য সমবেদনা জ্ঞাপন করছি। আর এই কারণেই আজ আপনাদের এখানে ডাকা হয়েছে। বছরের শেষে যে জমির খাজনা আপনারা দিয়ে আসছেন, আমি ঠিক করেছি সেটা আগামী 3 দিনের মধ্যেই আপনাদের দিয়ে দিতে হবে। সে আর্থিক সাহায্য পেলে আমি জল করের কাঠামো বাঁধিয়ে পর্যাপ্ত জলের ব্যবস্থা করতে পারবো। আশা করি তারপর আপনাদের কোনো অসুবিধা হবে না। ও হ্যাঁ, আর একটা কথা, এখানে আপনাদের মতামতের কোনো প্রয়োজন নেই, এটাই আমার শেষ সিদ্ধান্ত। গ্রামবাসীদের মধ্যে একটা চাপা গুঞ্জন উঠল। একজন বয়োজ্যেষ্ঠ লোক বলে উঠলেন, একে হুজুর, এই সময় তো আমাদের কাছে কোনো টাকা কড়ি নেই।
শেষ বছরে ফসল হয়নি জমিতে, তা তো আপনি জানেন। কি করে এতগুলো টাকা শোধ করব হুজুর? সেটা আপনাদের ব্যাপার নিতাই কাকা। অসুবিধায় পড়লে রতন মহাজনের কাছে যেতে পারেন। বলে জমিদার ভেতরে চলে গেলেন। গ্রামবাসী দল বেঁধে বৈঠক কক্ষ থেকে বেরিয়ে 2-5 জন করে আলাদা হয়ে গেল। আমাদের দলে যুক্ত হলো ওই বৃদ্ধ। আমি প্রশ্ন করলাম, রতন মহাজনের বাড়িতে কোনো জল সংকট নেই? বৃদ্ধ জবাব দিল, না না, তার বাড়িতে এসব কিছুর অসুবিধা নেই। জমিদার বাবুর খাস লোক, ওনার কি আর এসব পোহাতে হয়? আর সুদের কারবার যে বললেন জমিদার বাবু, সে তো জীবন বিক্রি করে দেওয়ার মতো অবস্থা করে রেখেছে। এককালীন টাকা নিলে ফেরত দেওয়ার সময় প্রায় 80 ভাগ টাকা বেশি দিতে হয়। আমরা আর কেউ বাঁচব না বাবা। আমার মুখে কোনো কথা সরল না। কি বা বলতে পারি এমন মুহূর্তে তোমরাই বলো। নিমাই মণ্ডলের শালার সঙ্গে তার বাড়িতে চলে এলাম, আর ওই বৃদ্ধ খানিক আগের থেকেই নিজের বাড়ির রাস্তা ধরল। এ বাড়িতে 2টি ঘর, একটি জামাই বোন আসলে থাকে, আর একটিতে থাকে নিমাই মণ্ডলের শ্যালক রাখাল। রাখাল আমায় তার জামাইবাবুর জন্য বরাদ্দ ঘরটিতে থাকার ব্যবস্থা করে দিল। সত্যি বলতে কি, এই বামুন মানুষ হওয়ায় সেকালে কিছু সুবিধা পেয়েছি। যদিও আমি কোনো কালেই সুবিধাবাদী মানুষ ছিলাম না, এখনো নই। অন্য কেউ হলে হয়তো রাখাল আমায় অনেক রকমের প্রশ্ন করত বা বাধ্য হয়ে বলেই ফেলতো, এই সময় আপনি বাড়ি ফিরে যান, যেহেতু আমাদের গ্রামের অবস্থা ভালো নয়। কিন্তু আমায় একটিবারের জন্যেও কিচ্ছু বলল না। বরং রাতে লম্ফ জেলে যখন আমার ঘরে জল রাখতে আসলো, তখন তার মুখশ্রীতে একটা মৃদু হাসির রেশ দেখতে পেলাম। সে বলল, আপনি তো রামজয়পুরেরই বাসিন্দা, তাই এখানে যখন এসেছেন ভালোই হয়েছে। আমার বোনকে এখানকার সমস্ত খবরাখবর দিতে পারবেন। ওকে না গিয়ে একটু জানাবেন, এখন আর যেন দুশ্চিন্তা করে আমায় দেখতে না আসে। আমি মৃদু মাথা নাড়লাম ঠিকই, তবে তখন আমি তার এই কথা বলার কারণটি ধরতে পারিনি। মাঝরাতে টালির চালের বাঁশের ভিতর ঘর ঘর শব্দের সাথে একটা গোঙানির শব্দ কানে আসতেই লাফ মেরে উঠে বসলাম বিছানায়। খানিক ধাতস্থ হয়ে বুঝতে পারলাম শব্দটা আসছে পাশের ঘরের থেকে, অর্থাৎ রাখালের ঘরের থেকে। তার ঘরের সামনে এসে দাঁড়াতেই আওয়াজটা স্পষ্ট হলো। ভেতর থেকে বন্ধ দরজাটা পেটাতে শুরু করলাম। রাখাল, কি করছো তুমি? রাখাল, দরজা খোলো, দরজা খোলো রাখাল, দরজা খোলো। সর্বশক্তিতে তখন কাঠের দরজা ভেঙে ফেলার উপক্রম করছি, কিন্তু তা আমার একার কর্ম নয়। লোক ডাকার জন্য ছুটে একবার উঠোনে গিয়ে নিজেকে খুব অসহায় বোধ হলো। আবার ফিরে এলাম দরজার কাছে। রাখাল, ভেতরের আকুতি তখন শান্ত হয়েছে, আর ভেতর থেকে কোনো শব্দ নেই। তখনও আমার দেখা হয়নি কোনো উচ্চ মার্গের সাধকের সাথে যে চোখের জ্যোতি ফুটবে। তবে আমি তার সাথে শেষ দেখাতেই বুঝে যেতাম যে আজ রাতে ও এমন একটা কাজ করতে চলেছে। পাড়ার লোক একত্রিত হয়ে দরজা ভেঙে লক্ষণের ঝুলন্ত দেহ যখন বের করে আনলো উঠোনে, তখন শেষ রাত। পরিচিত বলতে ওই বৃদ্ধ যে উঠোনেই উপস্থিত ছিল, সে আমার পাশে এসে বলল, এই জমিদারের জন্য যে গ্রামের কত মানুষ চলে গেল তা কি বলবো বাবা। অনেক খাজনা জমা হয়ে গেছিল রাখালের, সেই চিন্তায় ও এই কাজ করলো। ঈশ্বর। আমার মনের ভেতর তখন প্রতিবাদের আগুন জ্বলছে। বললাম,
আপনারা একত্রিত হয়ে কিছু বলেন না কেন? এ কথা মুখেও এলো না বাবা। বছর দুয়েক আগে বলাই নামের একটি ছেলেকে জমিদারের লোক পুড়িয়ে মেরেছে। এই প্রতিবাদ করতে যাওয়ার উদ্যোগ নেওয়ার কারণে সেদিন ভোর রাতেই তার বউ বিরাজকুমারীও কানাপুকুরে গলায় কলসি বেঁধে ডুব মারে। জমিদার কিন্তু তবুও স্বীকার যায়নি যে ওনার জন্য এসব হয়েছে। বলাই যে প্রতিবাদের উদ্যোগ নিয়েছে তা জমিদার বাবু জানলো কি করে? বৃদ্ধ ঈষৎ তাচ্ছিল্যের হাসি হেসে আমার মুখের দিকে তাকালো, বলল, এই লোকটার নাম তুমি আগেই শুনেছো, যার কথা এখন বলবো। রতন মহাজন? একদম ঠিক, সেই খবরটা দিয়েছে। সেদিন রতন নিজেই নাকি ব্যাপারটা তুলেছিল গ্রামবাসীদের পরীক্ষা করার জন্য। জমিদারের থেকেও ভয়ঙ্কর বিষ ওই কালসাপের। সচরাচর ক্ষোভের জন্ম নেয় না আমার মনে, কিন্তু সেদিন বুকের ভিতরে যেন আগুন লেগে গেছিল যখন চোখের সামনে একটি নিষ্পাপ ছেলের জ্বলন্ত চিতা দেখলাম। শ্মশান থেকে ফিরে আসার সময় সে বৃদ্ধ লোকটি একটি অবাক করা কথা বলল। এই সারা গ্রামে কেবল একটা জায়গাতেই জল জমে আসে, সেখানে জল মোটেই পানযোগ্য নয়। কোথায় সেটা? ওই কানাপুকুরের কথা বললাম না, ওখানে জল পচে কালো হয়ে রয়েছে। গ্রামের একদম শেষ প্রান্তে ঘন জঙ্গলের মধ্যে বলেই হয়তো জলটা এঁটো মাটিতে রয়ে গেছে। বলাইয়ের বউ বিরাজকুমারী মারা যাওয়ার পর ওই দিকটাতে কেউ যায় না। কালকে একটা পথিক হয়তো ওই দিক থেকে গ্রামে ঢুকেছিল, সে ছোকরা আমায় বলল, আমায় এক বালতি জলও এনে দিল ছাতিমতলার থেকে। তারপর যে কোথায় গেল কে জানে। বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো আমার বুকে গেঁথে গেল কথাটা। মনে কোনো সন্দেহের অবকাশ রইতে চাইল না যে কাল আমার সঙ্গে যে ছেলেটির দেখা হয়েছিল এই বৃদ্ধ তার কথাই বলছে। অতএব সে এই গ্রামের ছেলে নয়। চোখ বুজে একবার তার বলা কথাগুলো ভাবলাম। এতক্ষণে তার বলে যাওয়া সমস্ত কথাগুলি একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেল আমার কাছে। ভূস্বামী বিপদ টানলো, অর্থাৎ সে জমিদারের কথাই বলছে। এই গ্রামের জমিদার অভিশাপ প্রাপ্ত হয়েছে বলেই এখানকার সব জলাশয় শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই কথাগুলো সে জানলো কি করে? বুঝতে বাকি রইল না যে ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল কাল, যে আমায় ধাঁধায় ফেলে চলে গেল, সে আর অন্য কেউ নয়, স্বয়ং অমরজীবন ভট্টাচার্য। একদম ঠিক বলেছ কিশোরী। গ্রামের একটিমাত্র জলাশয়ে জল আছে, সেটি হলো ওই কানাপুকুর, এবং সেখানেই আত্মহত্যা করেছিল বলাইয়ের স্ত্রী বিরাজকুমারী। অর্থাৎ সে নারীর দ্বারাই অভিশাপ প্রাপ্ত হয়েছে এই গ্রামের ভূস্বামী হরমূর্তি মিত্তির। কি করব ভাবছি, এমন সময় আমার মাথায় বুদ্ধি খেলে গেল। বৃদ্ধকে বললাম, আচ্ছা, আপনি বেশ কয়েক ঘরের লোকজনকে একত্রিত করতে পারবেন কি? গ্রামের লোকজন? কেন বলো তো? আমার মনে হয় আমি আপনাদের গ্রামের শ্যামলতাকে ফিরিয়ে আনতে পারি, তবে আমার কথা শুনে চলতে হবে কয়েকটা দিন। তুমি পারবে? কি কথা বাবা? সেটা আমি সবার সামনেই বলবো। যদি পারেন দয়া করে এই কাজটি করুন। সামনে আর 2 মাস কাটলে এই বৃষ্টির মরশুম আর রইবে না, গ্রামের হাল ফিরবে না তবে আর এই বছরে। বৃদ্ধ আমার কথায় আস্থা রেখে বেশ কয়েকজন শ্মশান যাত্রীকে আমার দিকে আঙুল দেখিয়ে আমার বলা কথাগুলি বুঝিয়ে দিল। সেখানেই সবাই একত্রিত হয়ে আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে চাইল। আমি বললাম, তোমরা সবাই দিন কয়েকের জন্য এই গ্রাম থেকে চলে যাও। জমিদার মশাইকে বোঝাতে হবে যে তোমাদের এই গ্রামে থাকার আর কোনো প্রয়োজন নেই।
সে যদি চায় তোমাদের ভিটে মাটি গ্রাস করে তোমাদের বকেয়া খাজনা উসুল করে নিতে পারে। বলছো কি তুমি? পাগল হয়ে গেলে নাকি? আপনাদের এটা মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু জমিদারের জমিদারিত্ব ততদিনই থাকবে যতদিন তার জমির থেকে ফসল ফলবে। তার তত্ত্বাবধানে গোটা গ্রামের মানুষ কাজ করবে। নতুবা যত বড় বিষয় সম্পত্তির মালিকই কেউ হোক না কেন, সে আর জমিদার রইবে না। সে নিজেই আপনাদের আহ্বান করবে, আমার উপরে আস্থা রাখুন। তবে তার আগে পাপের মাসুল তো ওনাকে গুনতেই হবে। লোকজনের মধ্যে একটা গুঞ্জন উঠে আবার থেমে গেল। বুঝলাম সবাই আমার কথায় সহমত প্রকাশ করতে ইচ্ছুক। সেদিন দুপুর থেকেই শুরু হয়ে গেল গ্রাম খালি হওয়া। আমি খোঁজ খবর নিয়ে ঠিক রতন মহাজনের বাড়ির সামনের এক বটগাছের নিচে গিয়ে ঘ্যাট হয়ে বসেছিলাম, কারণ জানতাম প্রথম সেখান থেকেই জমিদারের কাছে যাবে খবরটা। যেমন বরাবরই হয়ে এসেছে, অনুমান একেবারে নির্ভুল হলো। আমিও তার পেছন পেছন গেলাম। দূর থেকে দেখলাম মিনিট 10 খিড়কি বাড়ির দিকে মিলিয়ে গিয়ে রতন মহাজন আবার বেরিয়ে গেল তার বাড়ির পথে। মনে মনে ঠিক করে নিয়েছিলাম আমায় কি কি করতে হবে। পুটলির মধ্যে এক পাট পরিষ্কার রক্তাম্বর আমি সব সময় রেখে দিতাম, যাতে হঠাৎ কোনো উচ্চ মার্গ সম্পন্ন তান্ত্রিক বাবাকে সেবা করে যদি তার থেকে দীক্ষা নিতে পারি, তবে সে প্রক্রিয়ায় দীক্ষারত ব্যক্তিকে সবসময় পরিষ্কার পরিচ্ছদ পড়তে হয় এবং সেটাই আচার। যাই হোক, আমি বটগাছের আড়ালে গিয়েই নিজের পোশাক বদলে একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে বুক ফুলিয়ে জমিদার বাড়িতে প্রবেশ করলাম। আসলে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, জানতাম জমিদারকে একবারে যদি আমি সমস্তটা বলি তবে সে বিশ্বাস করবে না। একেবারে ত্রিকালদর্শী না হলেও মানুষের অতীত চারণ করতে আমার অসুবিধা হলো না, এবং চিন্তিত জমিদারকে বাড়ির উঠোনে পায়চারি করতে দেখেই তাকে ভালো করে পর্যবেক্ষণ করে একটা জাবদা ব্যাপার কণ্ঠস্থ করে নিলাম। তার সামনে গিয়ে বললাম, ভগবান এই গ্রামের মঙ্গল করুন। আপনার নাম তো হরমূর্তি মৃত্যুর, তাই তো? উনি চোখ তুলে আমার দিকে চাইলেন, অবজ্ঞার স্বরে বললেন, হ্যাঁ, কেন? আমি দেখতে পাচ্ছি আপনি আপনার পিতার 5ম বর্ষের মৃত্যুবার্ষিকী পালন করেননি, যেটা গত 3রা শ্রাবণ গেছে, ঠিক? জমিদার বাবু চমকে উঠলেন, ঢোক গিলে বললেন, আপনি আপনি কে? আমি একজন বিশ্বমাতার সন্তান। বলতে পারেন পথে পথে ঘুরি আর দেবী মায়ের আরাধনা করি, তাই টুকটাক জ্যোতিষকর্ম শিখেছি। আপনি যদি আমার বলা কথাটাকে নির্ভুল বলেন তবে আরো কয়েকটা জিনিস বলতে পারি। ভদ্রলোক পাথর দৃষ্টিতে আমার দিকে এগিয়ে এসে বলল, আপনি একদম ভুল বলেননি। এবার বলুন তো, আর কি কি দেখতে পারছেন আপনি? এবার সুযোগ বুঝে আসল কথাটি পারলাম। আপনি আর বেশি দিন জমিদারের আয়েশ ভোগ করতে পারবেন না। আপনার মৃত্যু যোগ আছে খুব সামনেই। জমিদারি হারাতে চলেছেন প্রজার অভাবে, আর এসব অমঙ্গলজনক ভবিষ্যতের কারণ একটা অভিশাপ। জমিদারবাবু, আপনারই গ্রামের একজনের নিঃশ্বাস লেগেছে আপনার ভাগ্যে। বলাই নামের কাউকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিলেন। আস্তে আস্তে ঠাকুরমশাই, এই চাকর বাকর রয়েছে, ওরা শুনতে পেলে কাল ওরাও পালাবে। আমার অভিনয়ের গুণে উনি আড়ষ্ট হয়ে পড়লেন। কিছু জানা বিষয়ের সঙ্গে কিছুটা অতীত মিশিয়ে দিয়ে আমি ষড়যন্ত্রী জমিদারের কাছে ভগবান তুল্য হয়ে উঠলুম। উনি ব্যস্ত হয়ে বললেন, আমি গতকাল গ্রামবাসীর দলে আপনাকে দেখেছি। মুখটা অপরিচিত লেগেছিল ঠিকই, তবে আপনার মতন সিদ্ধ পুরুষ যে আমার বাড়িতে পদার্পণ করেছে কাল বুঝতে পারিনি। আসুন আসুন ঠাকুরমশাই, ভেতরে আসুন। ওনার সঙ্গে আবার পরিচিত বৈঠক ঘরে এসে বসলাম। মিত্তির মশাই বললেন, আমার গ্রামবাসীরা ভাবছে তারা অন্যত্র চলে গিয়ে আমাকে চমকে দেবে,
কিন্তু আমি তাতে ভয় পাই না। আপনি শুধু আমার প্রাণ রক্ষা করুন। আমি চলে গেলে আমার গোটা পরিবারটা নষ্ট হয়ে যাবে ঠাকুরমশাই। বুঝলাম, এই জমিদারের অহংকার এত সহজে ভাঙার নয়। পরিস্থিতির সম্মুখীন না হলে তার সিদ্ধান্ত বদলাবে না। একটু ভেবে বললাম, কতগুলো মানুষের পরিবার নষ্ট হয়েছে আপনার জন্য হিসেব ডেকেছেন মিত্তির মশাই? আপনি কর্মফলে বিশ্বাস করেন? জমিদারের চোখে গ্লানি মিশ্রিত প্রতিহিংসা ফুটে উঠল। বললেন, যে মানুষটা বছরের পর বছর একটা গ্রামকে সুস্থভাবে চালনা করে যাচ্ছে, সে খাজনা চাইলেই দোষ? এমন মৃত্যুর ধার ধারি না ঠাকুরমশাই। মিত্তির মশাই, আপনি মধু ঠিকই দিচ্ছেন, সাথে মৌচাকটাও ভেঙে নিতে চাইছেন। এখন যেখানে আশপাশের সমস্ত গ্রামের খাল বিল জলে থই থই করছে, সেখানে আপনার গ্রামে এখন খরার প্রাদুর্ভাব কেন, এটা বুঝতে পারছেন না? মাটির কারণে ঠাকুরমশাই। এর আগে কখনো এমন হয়েছে? না, তা হয়নি। তবে শেষ 2 বছর তেমন বৃষ্টিও হয়নি এখানে। পুকুর বিলের জলতল কমে এসেছিল অনেক। অবশেষে এই বছর বৈশাখ জ্যৈষ্ঠতে তা সম্পূর্ণ শুকিয়ে গেল। মাটি নষ্ট হয়েছে ঠাকুরমশাই। নতুন করে পুকুর বাঁধলেই সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু আমার আয়ু রক্ষা করুন। কোনো মতেই জমিদার বাবুকে পথে আনতে পারছি না দেখে একটু ঠান্ডা মাথায় ভাবলাম। ঠিক করলাম নিজে গিয়ে একবার কানাপুকুরের কাছের থেকে ঘুরে আসব। সমস্তটা কেবল অনুমানের বশে চালিয়ে দেওয়াটা ঠিক হবে না। বললাম, আপনি একটু বসুন, আমি আসছি। বলে আমি বেরিয়ে পড়লাম কানাপুকুরের উদ্দেশ্যে। শ্মশানে সেই বৃদ্ধের কাছের থেকেই কানাপুকুরে পৌঁছানোর রাস্তাটা জেনে নিয়েছিলাম, এটা তোমাদের আগে বলা হয়নি। তবে তার মুখে শুনে যে প্রকার জঙ্গুলে পরিবেশের অনুমান করেছিলাম, ওই জায়গায় পৌঁছে দেখলাম সে জঙ্গলের রূপ আরও ভয়ঙ্কর। বলতে পারো যেমন আকাশ ছোঁয়া ঘন বনস্পতির মেলা, ঠিক ততটাই সে বনানীর ঘনত্ব। হাঁটু সমান আগাছার জঙ্গল পিষতে পিষতে আমি ভেতরে ঢুকতে শুরু করলাম। মিনিট 10 হাঁটার পর 2টি তাল গাছের গোড়ার দিকে চোখ পড়তেই তার খানিকটা তফাতে পুকুরটা চোখে পড়ল। আমি একটু দ্রুত পা চালিয়ে সেখানে গেলাম। এটাকে পুকুর বললে ভুল হবে, বরং ডোবা বলাই শ্রেয়। মিশমিশে কালো জলের থেকে পচা পাতার গন্ধের সাথে কোনো এক তিতকুটে ঝাঁঝালো গন্ধ মিশ্রিত হয়ে চারিদিক ম করছে। সূর্য তখন মাথার ওপর থেকে পশ্চিমে সরে যেতে শুরু করেছে, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে এটা সন্ধ্যা নামার প্রাক মুহূর্ত। আমি চারিদিকে ভালো করে চোখ বুলিয়ে নিলাম, কিন্তু তেমন কোনো অপ্রাকৃতিক জিনিস চোখে পড়ল না। মনে মনে একবার প্রেত জাগরণের বীজ মন্ত্র জপ করে পুঁটলির থেকে কয়েকটা সর্ষের দানা বের করে ছুঁড়ে দিলাম পুকুরের জলে, কিন্তু না, কোনো রকম হেলদোল নেই, না কোনো প্রকারের জাগতিক পরিবর্তন, কিছুই না। অবশেষে কিছু বুঝতে না পেরে ফিরতে যাব, এমন সময় শুনতে পেলাম একটা শব্দ। শব্দটা হাসির মতোও না, আবার ঠিক কান্নাও বলা চলে না। ভালো করে মনোসংযোগ করতেই বুঝতে পেলাম শব্দটা আসছে আমার ওপর থেকে। ধীরে ধীরে ওপরের দিকে তাকালাম। যে দৃশ্য দেখলাম তাতে মনে হলো আমার পায়ের তলার মাটি মৃদু কেঁপে উঠল। কি ভয়ঙ্কর সে শরীরের অবস্থান! যে 2টি তাল গাছের মাঝে এসে আমি দাঁড়িয়েছি, তার একটিতে ঠিক গিরগিটির মতো রং বদলে পেঁচিয়ে রয়েছে এক নারী মূর্তি। নারী মূর্তি বলছি কারণ তার মাথার বিন্যস্ত চুল নেমেছে প্রায় হাত 10 মতো। সে দেহের ওপর জমে থাকা শ্যাওলা তার প্রাচীনত্বের প্রমাণ বহন করছে।
আমার শরীরে কিন্তু তখন দেহবন্ধনের বীজ মন্ত্র উল্কি করা ছিল না। তবুও সেই প্রেত তার এক ফোঁটাও স্থান পরিবর্তন করল না। আমি বুঝতে পারলাম বলাইয়ের বউ এখন সম্পূর্ণ জল পিশাচে পরিণত হয়েছে। এক গুরুর কাছে শুনেছিলাম এই জাতীয় পিশাচ দিনের বেলায় জলাশয় সংলগ্ন মাঠে বা গাছের ওপরে বসে থাকে এবং তার সঙ্গে এই পিশাচের থেকে মুক্তি পাওয়ার উপায়ও বলে দিয়েছিলেন তিনি। যে ব্যক্তির কারণে কোনো কম বয়সী বিবাহিত মহিলা জলে ডুবে আত্মহত্যা করে, তার শরীরকে নিজের চুল দিয়ে পেঁচিয়ে ধরে সেই জলাশয়ের অতল গভীরে ডুবিয়ে না মেরে ফেলা পর্যন্ত সে কলঙ্ক কাটে না। অর্থাৎ বুঝতেই পারছ তখন একমাত্র করণীয় কি ছিল? নিজের চোখের সামনে দেখা এক নিষ্পাপ যুবকের ঝুলন্ত দেহ বছর দুয়েক আগের এক জলজ্যান্ত মানুষের অগ্নিদগ্ধ প্রাণহীন শরীরের যন্ত্রণা ঝোড়ো হাওয়ার সঙ্গে মিশে আমায় সম্মতি দিল পরবর্তী পদক্ষেপের। জমিদার হরমূর্তি মিত্তিরের পরিবার বলতে তার স্ত্রী এবং বছর 25 কি 26-এর এক যুবক ছেলে। আমি জমিদারের অনুমতি নিয়ে ফিরে এসে তাদের সঙ্গে আলাদাভাবে কথা বললাম। এই মানুষ দুটি কিন্তু একেবারেই তাদের গৃহকর্তার মতন নয়। হয়তো ঈশ্বর এমন নিয়তির কথা ভেবে এনাদের অমন বানিয়েছিলেন। সমস্তটা শোনার পর জমিদার গিন্নি ছেলের কাঁধে মাথা রেখে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। তার ছেলে বাসু ইতিবাচক মাথা নাড়িয়ে আমায় সম্মতি প্রদান করল। সেদিন রাতে আমি আর কোনো কথা বাড়ালাম না। জমিদারের সঙ্গে বসে অনেক রাত পর্যন্ত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথাবার্তা বললাম। কিন্তু কি নিষ্ঠুর মানুষের চেতনা! সে কথোপকথনের মধ্যেও কোথাও তার গ্রামবাসীদের ফিরিয়ে আনার মন্তব্য নেই। পরদিন সকালবেলা আমি মিত্তির মশাইকে বললাম, জমিদার বাবু, আমি গণনা করে দেখলাম আপনাকে একবার ওই পশ্চিমের জঙ্গলে কানাপুকুরের পাড়ে গিয়ে বিরাজকুমারীর আত্মার কাছে করজোড়ে ক্ষমা চেয়ে আসাটা প্রয়োজন। এতে আপনার মৃত্যুযোগ অনেকটা লাঘব হবে। বাকিটা আপনি ফিরে আসার পর করব। জমিদার হরমূর্তি মিত্তির তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, তাতে আর কি, জীবিত মানুষ বললে আমি আর গিস মাথা নোয়াতাম না। তবে ঠাকুরমশাই, ব্যাপারটা সবার কাছে গোপন রাখবেন। নইলে কেউ যদি এই অদ্ভুত ব্যাপারগুলোর কথা জানতে পারে, তবে আমার মূল্য ও তেজের প্রকাশ হ্রাস পাবে। আশা করি আপনি জানেন আমার ক্ষমতা। উনি জানতেন না আসলে কত বড় একটা অপ্রিয় সত্যকে ওনার কাছের থেকে গোপন করেছিলাম আমি। উনি বেরিয়ে পড়ার পর আমি ফিরে এলাম গ্রামের মুখের সেই অসত্য তলায়, যে পুকুর পাড়ে দাঁড়িয়ে এই শ্রাবণের মাঝেও খরার প্রতিচ্ছবি দেখেছিলাম। কতক্ষণ ওখানে দাঁড়িয়ে ছিলাম জানি না। হঠাৎ সম্বিত ফিরল, তার মাটি ফুঁড়ে হুড় হুড় করে জল উঠতে দেখে। বুঝলাম কানাপুকুরের কলঙ্ক এবার ঘুচেছে। জমিদার হরমূর্তি মিত্তির আর তার অট্টালিকায় ফিরবে না।